ফার্স্ট কোয়েশ্চেন আছে, গ্রাম সংসদ কি করেছিস নাকি এটা করেছিস? অথবাটা করেছিস, কারেক্ট করেছিস। অথবাটাই অ্যাকচুয়ালি ঠিক আছে। কী হবে অ্যান্সার? সর্বোচ্চ স্তর জেলা পরিষদ, কারেক্ট আনসার 1 নম্বর। কী কী আছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টে টায়ার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, গ্রাম সংসদ জিজ্ঞেস করতে পারে, তো এটা কোনটা? এটা হচ্ছে 1992 সাল, মনে আছে নিশ্চয়ই, 73তম হয়েছিল 1992 সাল, 73rd সংবিধানিক সংশোধন। সেটা অনুসারে আমাদের কি হয়েছিল, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী এলাকায় সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়, ঠিক আছে? 1992 সাল 73তম সংবিধান সংশোধনী আইন কী হয়েছিল, যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকায় সমস্ত যে ভোটদাতা আছে তাদেরকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এটা হবে প্রপার আনসারটা, ঠিক আছে? পরেরটা, পশ্চিমবঙ্গের পৌরসভার 2টো বাধ্যতামূলক কাজ জিজ্ঞেস করেছে। পৌরসভার আন্ডারে কী কী থাকে? 1 নম্বর তো ওয়াটার স্যানিটেশন, মানে জলপ্রবাহ আর পয় প্রণালী, ঠিক আছে? মানে পয় প্রণালী, জল নিষ্কাশন, এগুলোর ব্যবস্থা করবে কে? আমাদের লোকাল যে ওই পৌরসভা, মিউনিসিপ্যালিটি রয়েছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করবে। উল্টোপাল্টাভাবে যদি বাড়ি তৈরি হয় সেগুলো কে আটকাবে? সেগুলো আটকানোর জন্য পৌরসভা রয়েছে, ঠিক আছে? তা দুটো কী কী হলো বলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, পরেরটা, বন্দি প্রত্যক্ষীকরণ কি? প্রিভেন্টিভ ডিটেনশন। বন্দি প্রত্যক্ষীকরণ কি? না, হ্যাঁ, হাজির করা হয়, তাই তো? হ্যাঁ, সশরীরে আদালতে হাজির করা হয়। এক্স্যাক্টলি, এটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন, মানে বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, কারেক্ট আছে 1 নম্বর দিবি। আচ্ছা, ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। করেছিস নাকি অথবাটা করেছিস? অথবাটা ইজি আছে, বল কি হবে? 348-এর আমাদের হাইকোর্ট নেই, প্রথম কথা তো এইটা। অঙ্গরাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে, এটা কত নম্বরে বলা আছে? 348 বলা আছে, শিওর? 214তে বলা আছে। এটা 214 ধারাতে বলা আছে, মানে 214 যে সাবক্লজ তার মধ্যে বলা আছে, ঠিক আছে? আমি বলেছিলাম 124 হচ্ছে সুপ্রিম কোর্ট আর 214 হচ্ছে হাইকোর্ট। 214 আন্ডারে যে সাবক্লজগুলো রয়েছে তার মধ্যে একটাতে বলা আছে যে প্রত্যেক অঙ্গরাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে, ঠিক আছে? আর বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করে, এটা কী হবে? একটা বৈশিষ্ট্য বলেছে, তা আমরা বলতে পারি যে এখানে এক ও অখণ্ড বিচার ব্যবস্থা চালু আছে, বলতে পারি। ব্যাস, তাহলে হয়ে গেল এটা। লোকসভার গঠন কি বা 0 আওয়ার, কোনটা করেছিস? 0 আওয়ার। 0 আওয়ার কি? 0 মানে 12, হাফ পাবি। দুপুর 2টোর সময় শুরু হয় না, 12টা থেকে 1টা অবধি হয়। দুটো না 12টা, কি লিখেছিস? হ্যাঁ, দুপুর 12টার সময় শুরু হয়, 12টা থেকে 1টা অবধি, কারেক্ট আছে অ্যান্সারটা, 1 দিবি পুরো। আচ্ছা, লোকসভার গঠনটা কি? এটা তো সেই প্রশ্নটা বলেছিলাম, লোকসভার গঠন। হ্যাঁ, কত বলেছিলাম? 530, 20 আর 2, 3টে বলেছিলাম। কী কী? প্রথমে ছিল 530, তারপরে ছিল 20, তারপরে ছিল 2, টোটাল হচ্ছে 552। তার মধ্যে 530টা কি? অঙ্গরাজ্য থেকে বা রাজ্যগুলো থেকে আসবে 530। 20টা কি? ইউনিয়ন টেরিটরি। নির্বাচিত অবশ্যই, এরাও প্রথমেরটাও নির্বাচিত, এটাও নির্বাচিত, কিন্তু 20 জন আসবে কোথা থেকে? ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। আর দুটা যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এঙ্গ ভারতীয়, যেটা পরবর্তীকালে একটা সংশোধনী দ্বারা কেটে দেওয়া হয়। সেটা কত?
মানে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ 550 করে দেওয়া হয়েছিল। কত নাম্বার সংবিধান সংশোধনী? 104, 104। পরেরটায় আসছি, লোকসভা রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? 30 বছর, কারেক্ট আছে। ভারতের সংবিধানে 356 নম্বর ধারায় কি বলা হয়েছে? 352, 356, 360, তিনটে বলেছিলাম পরপর। 352তে কী ছিল? 352তে ছিল কেন্দ্রীয় জরুরি অবস্থা, মানে যেটাতে কি হয়, যেটাতে পুরো দেশে জরুরি অবস্থা জারি হয়। 356তে কী ছিল? রাজ্যের মধ্যে জরুরি অবস্থা ছিল, মানে কোনো রাজ্যের মধ্যে যদি বলতে পারিস রাজ্য শাসনের যে কাজকর্ম সেগুলো যদি ঠিকঠাক করে না চলে, তাহলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের সরকারকে কী করে, বরখাস্ত করতে পারে এবং শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জরুরি অবস্থা 356, যেটা এখানে প্রশ্নে বলা হয়েছে। আরেকটা আছে 360, যেটা হচ্ছে কি আর্থিক জরুরি অবস্থা, কারেক্ট। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি, কারেক্ট আনসার। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলের যে পোস্টটা, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে? 76 নম্বর আর্টিকেলের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে, অ্যাটর্নি জেনারেলের যে পোস্টটা, সেটা কে আমরা বলে থাকি কেন্দ্রের সর্বোচ্চ কি বলবো, সর্বোচ্চ আইনজীবী। ঠিক আছে, কেন্দ্রের সর্বোচ্চ আইনজীবী, সর্বোচ্চ আইনজীবী, এর থেকে উপরে কেউ থাকে না। সর্বোচ্চ আইনজীবী, বিচারক নয় কিন্তু। কেন্দ্রের উপরে কোনো কেস হলে সেই কেসটাতে কেন্দ্রের হয়ে লড়বে কে? এই লোকটা, অ্যাটর্নি জেনারেল। আর সেটাই যদি আমি রাজ্যের ক্ষেত্রে বলি, তাহলে সেটাকে বলে অ্যাডভোকেট জেনারেল, কারেক্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটা কাজ চিহ্নিত করো। মন্ত্রিসভার কাজ কি? মন্ত্রিসভার কাজ সরকারি কি কাজ? সরকারি নীতি প্রণয়ন করা, সরকারি নীতি প্রণয়ন করা, আইন প্রণয়নের উদ্যোগ করা, পররাষ্ট্রনীতিকে প্রণয়ন করা, এই সমস্ত জিনিসগুলো করবে। আর কি করবে? কেন্দ্রীয় মন্ত্রিসভার কাজ কী হবে? তো এগুলো কাজ হবে, সরকারি নীতি আনতে হবে নতুন, এছাড়া আইন প্রণয়নের নতুন উদ্যোগ নিতে হবে, বা পররাষ্ট্রনীতি, বা যেটাকে বলা হচ্ছে আমাদের কী বলে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে প্রণয়ন করা, এগুলো সমস্ত কি কেন্দ্রীয় মন্ত্রিসভার কাজ। ঠিক আছে। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, দুটো কক্ষ আছে, লোকসভা রাজ্যসভা। তো এর যুক্তিটা কি বললি? প্রণয়ন করা, প্রণয়ন করা নাকি প্রণয়ন না করা? স্বৈরাচারী আইন প্রণয়ন করা মানে স্বৈরাচারী আইন নিয়ে আসা। ভেবে দেখ একটু। এক্স্যাক্টলি, প্রণয়ন না করা, তার মানে 0 হয়ে গেছে। চলো কাটো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও। কী হবে? এর বাস্তব প্রয়োগ অসম্ভব, আর 2 নম্বর হচ্ছে এটা ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতে পারে না। কি বললাম? বাস্তব প্রয়োগ অসম্ভব, আর এটা ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতে পারে না। পরেরটা, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? না, হাউস অফ লর্ডস বলে এটাকে, উচ্চকক্ষ বলা আছে, হাউস অফ লর্ডস, LORDS, লর্ডস। পরেরটা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি। কি হবে? শাসন বিভাগ আর আইন বিভাগের প্রভাব মুক্ত রাখা। ঠিক আছে। নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি?
হুম, নাম সর্বস্ব শাসক হচ্ছে যে থিওরিটিক্যালি প্রধান, আর প্রকৃত শাসক হচ্ছে যে প্র্যাকটিক্যালি প্রধান। লেখার সময় কী লিখব? নাম সর্বস্ব শাসক হচ্ছে তত্ত্বগতভাবে প্রধান, আর প্রকৃত শাসক হচ্ছে যিনি প্রকৃত অর্থে শাসন কার্য পরিচালনা করেন। যেমন নাম সর্বস্ব শাসকের মধ্যে প্রেসিডেন্ট পড়ে, কিন্তু প্রকৃত শাসকের মধ্যে প্রধানমন্ত্রী পড়ে। বোঝা যাচ্ছে? আমলাতন্ত্রে যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো। আইন বিভাগে প্রণীত আইনকে প্রয়োগ করা, আর শাসন কার্যে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা। এই দুটো হয়ে যাবে আনসার। আইনের শাসন কার্য করবে, আইনের শাসন কার্যটাকে পরিচালিত করা, এটা হচ্ছে এর কাজ। ঠিক আছে, অসুবিধা নেই। রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা করেছেন? গান্ধীজি। হুম। আচ্ছা, উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? জন লককে, কারেক্ট আনসার। আচ্ছা, উৎপাদন শক্তি দুটো উদাহরণ। ভৌগোলিক উপাদান আর সামরিক শক্তি। ভৌগোলিক উপাদান আর সামরিক শক্তি। হ্যাঁ, কিছুক্ষণ জাস্ট 5-10 মিনিট পর জয়েন করে পেপারটা পাঠাচ্ছি, ঠিক আছে? আজকে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা থাকবে, পেপারটা পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যালো। বলছি আমি পেপারটা পাঠাচ্ছি ফিজিক্যাল সায়েন্সের, সেটা স্টার্ট কর। ঠিক আছে। আর এখানে একটু পরে জয়েন কর, আমি ইয়ে করে টেক্সট করে জয়েন করিয়ে নিচ্ছি তুই। ওকে ওকে। প্রিয়াঙ্কা, হ্যালো। আমরা কোনখানটায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটায়, যেখানটায় বলছে ওই উৎপাদন শক্তি দুটি উদাহরণ দাও। তো উৎপাদন শক্তি দুটো উদাহরণ কী কী বললাম বলিনি এখন। কী কী বলবো এটা? একটা হবে প্রাকৃতিক সম্পদ, একটা হবে শ্রমিক। ঠিক আছে? একটা হবে প্রাকৃতিক সম্পদ, একটা হবে শ্রমিক। দুটো এক্সাম্পল হবে, ঠিক আছে? নেক্সট, 20 ইয়ার ক্রাইসিস বইটা কার লেখা? ওকে। ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো। না, ক্ষমতার হবে ভৌগোলিক উপাদান আর সামরিক শক্তি। তুই কী কী বললি? প্রাকৃতিক উৎপাদন না প্রাকৃতিক সম্পদের কি? না, এটা তো উৎপাদন শক্তির সংজ্ঞা, ক্ষমতার তো না। প্রাকৃতিক সম্পদ ক্ষমতা, ওটা উৎপাদন শক্তি হবে। ক্ষমতার ক্ষেত্রে এটা হবে, সেটা হবে ভৌগোলিক উপাদান। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট অপশনটা ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড এরটা সামরিক শক্তি হবে। সেকেন্ড এরটাকে একটা কাজ কর, সামরিক শক্তি করে দেয় সেকেন্ড এরটা। ফার্স্ট এরটা কারেক্ট আছে, ফার্স্ট এটা হবে, ঠিক আছে। আর 20 ইয়ার্স ক্রাইসিসটা কার লেখা? 20 ইয়ার্স ক্রাইসিসটা হচ্ছে কার লেখা পারবি? ইএইচ কার, ঠিক আছে? ইএইচ কার। ওকে। প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে? আচ্ছা, জাতীয় স্বার্থ হচ্ছে সেই রকম মানে কয়েকটা মৌলিক বিষয়কে বলে, যেমন রাজনৈতিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক, এই মৌলিক বিষয়গুলো, যেগুলো কোনো একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক ক্রিয়াকর্ম আর বৈদেশিক নীতি, এই দুটো নির্ধারণে সহায়তা করে। কী বললাম, বোঝা গেল? কিছু মৌলিক বিষয় এটা, যা রাজনৈতিক, প্রাকৃতিক আর সাংস্কৃতিক এই তিনটে দিক থেকে, ঠিক আছে, রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক কাজকর্ম এবং বৈদেশিক নীতি এগুলো নির্ধারণে কার্যকর ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে? এটাকে বলা হবে প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ। ক্লিয়ার আশা করছি। ঠিক আছে, এটা গেল ফার্স্টের পোর্শনটা।
তো তো এখানে কত আসলো টোটাল? এমনি 30 বলা ছিল, এখান থেকে কত আসলো? আট, আট আসলো এখান থেকে নিচে। কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? অবভিয়াস প্রধানমন্ত্রীকে বলা হয়, কারেক্ট আনসার। রাষ্ট্রপতি কার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? কমন কোয়েশ্চেন, পুরনো কোয়েশ্চেন। কার কাছে পেশ করেন? উপরাষ্ট্রপতি। রাজ্যপালের যোগ্যতা? করেছিস? আচ্ছা, এক হচ্ছে ইন্ডিয়ান হতে হবে, ভারতীয়, আর 2 নম্বর হচ্ছে 35 বছর বয়স হতে হবে। ওকে, এই দুটো। যদি আমাদের প্রধান রাষ্ট্রপতি বলে তাহলেও একই জিনিস, ঠিক আছে? কয়টা ভেটো ক্ষমতা কাকে বলে? ভাইসনি। আচ্ছা, ভেটো কাকে বলছি? ভেটো হচ্ছে, যেটাকে আমরা বলছি হচ্ছে অসম্মতি বা নিষেধাজ্ঞা, এটাকে আমরা ভেটো বলি। কি বললাম? অসম্মতি বা নিষেধাজ্ঞা, এটাকে আমরা ভেটো বলি। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? কি? এটাকে বলা হয় সনদ বা চার্টার, ঠিক আছে? এটাকে সনদ বলে, সনদ। বোঝা গেছে? জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম? অ্যান্টোনিও গুটেরাস। এখনো আছে, অ্যান্টোনিও গুটেরাস। লিখে রাখ এগুলো, ঠিক আছে? এটা 2020-র পেপারটা, আর আগেরটা এটা করালাম 2022-এর পেপার, ঠিক আছে? সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? নাম কি? জিয়াউর রহমান, কারেক্ট। তো সার্ক গঠনে এটাতে তাহলে তুই হাফ দিবি যদি না লিখে থাকিস। হ্যাঁ, প্রাক্তন রাষ্ট্রপতি লিখেছিস, হাফ দিবি। বল। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো কি বলছিলাম এখানে? কোয়েশ্চেনটা ছিল সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন। কি হলো আনসারটা? নাম? হ্যাঁ, হাফ পাবি। এনআইও কি? এনআইও নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, নোট কর। ঠিক আছে, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। এটা একটা জোট নিরপেক্ষ আন্দোলনটা মনে আছে, যে ন্যাম গঠন হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন। সেই জোট নিরপেক্ষ আন্দোলন যারা ডেভেলপড কান্ট্রি, মানে যারা উন্নতি পেয়ে গেছে অলরেডি, তাদের কাছে আর্জি জানিয়েছিল এই এনআইইউর মাধ্যমে, যে যেগুলো ডেভেলপিং কান্ট্রি আছে, মানে যে সমস্ত কান্ট্রিগুলো এখন ডেভেলপ করছে, তাদেরকে যাতে আর্থিক সহায়তা দেওয়া হয়। বুঝতে যাচ্ছে? এটা হচ্ছে এর মেন ফান্ডা। ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতি। হুম, বল। কিউবা সংকট কবে? 1900?
1962। ঠিক আছে, তার আগের যে কোশ্চেনটা সেটাতে একবার জেনে নিতে হবে যে কী আছে এটার আনসার। তো এটার আনসার হচ্ছে কমনিফর্ম কমেকন, ঠিক আছে, এছাড়া মার্শাল পরিকল্পনা, এছাড়া ট্রুম্যান নীতি। ঠিক আছে, কমনিফর্ম কমেকন, মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি। ওকে, তার মধ্যে এখানে দুটো লিখলেই হবে। সল্টের পূর্ণরূপ কি? লিমিটেশন ট্রিটি। আচ্ছা, গ্লাসনোস্ট কি? গ্লাসনোস্ট হচ্ছে মুক্ত মন হওয়ার জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। কারেক্ট। ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? ব্যুরো কমিটি কি? বা যে কোনো একটা আর কি। ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? এটা শুরুতেই হলো, যেটা সেকেন্ডেরটা মানে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তো এইটা ব্লক স্তর পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ব্যুরো কমিটি। ব্যুরো কমিটি কি? বড় বড় যে পৌরসভা আছে, ঠিক আছে, এখানে কয়েকটা ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে ব্যুরো কমিটি বলা হয়। ঠিক আছে, যেমন কলকাতায় টোটাল ধরে না 144টা কাছাকাছি কি রয়েছে, ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, সেগুলোর মধ্যে 15টা ব্যুরো কমিটি রয়েছে, মানে এই 144টাকে নিয়ে এরা 15টা ব্যুরো কমিটি বানিয়েছে। বোঝা যাচ্ছে? এটা আনসার হিসেবে লিখতে হবে জিনিসটা। পরেরটা, পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস। না, ওগুলো সব এর মধ্যে কভার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সব মিলিয়ে মিশিয়ে আছে, এখানে যে কোয়েশ্চেনগুলো ডিসকাস হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে আছে। পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটো উৎস, মানে তুই বলতে চাই এই জায়গাটায় যে কোয়েশ্চেনটা হচ্ছে ওটা লাস্টের দিকে আছে। হ্যাঁ, ঠিকই বলছিস, এবার সেগুলো এখানে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সবগুলো। আয়ের দুটো উৎস যেটা, সেটা হয়ে যাবে একটা, সেটা হচ্ছে কি, ওই জন্য আমি এনি 30 দিয়েছি, তুই কোয়েশ্চেন ছাড়তেও পারবি। একটা হচ্ছে কি বলে, কি বলছে, পশ্চিমবঙ্গ পৌরসভার আয়ের দুটো উৎস। পৌরসভার আয়ের দুটো উৎস বলতে একটা হচ্ছে জমি বাড়ির উপর কর আরোপণ করা, ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের আর্থিক সাহায্য। বোঝা যাচ্ছে? জমি বাড়ির উপর কর আরোপ করা, 2 নম্বর হচ্ছে রাজ্যের আর্থিক সাহায্য। আচ্ছা, স্পিরিট অফ লস গ্রন্থটা কার লেখা? স্পিরিট অফ লস, স্পিরিট অফ লস। আর আমলাতন্ত্র কাকে বলছি? বিউরোক্রেসি। অরাজনৈতিক প্রশাসকদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ঠিক আছে, অরাজনৈতিক প্রশাসকদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ঠিক আছে, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলা হয়? অর্পিত ক্ষমতা প্রসূত আইন, এটা বেসিক্যালি ব্যাপারটা কি বলছি, এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে রাখে। তো এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত যে আইন, সেটাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়। মানে সোজা হিসেবে বলতে গেলে অর্পিত ক্ষমতা প্রসূত আইন যেটা, সেটা আইনসভা, মানে আইনসভা মানে যেটা আমাদের কি মন্ত্রিসভা যেটা বসছে, সেটার যদি চাপ বৃদ্ধি পায় তাহলে তারা কি আইনসভাকে দিতে পারে যে আপনারা কোনো একটা পার্টিকুলার বিষয়ে নিয়ম বানান। ঠিক আছে, তো যেহেতু তাকে ওই দায়ভারটা দেওয়া হয়েছে বানানোর জন্য, তাকে ওই জন্য বলা হয় অর্পিত ক্ষমতা প্রসূত আইন। তারা যদি কোনো আইন এখান থেকে বানাচ্ছে তো সেটাকে বলা হবে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, কেন এটা কি হলো মাঝেরটা? যৌথ নিরাপত্তা নীতি। যৌথ নিরাপত্তা নীতিটা কি হলো? যৌথ নিরাপত্তা নীতি কাকে বলছি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য
শক্তিধর যে সমস্ত রাষ্ট্র আছে তাদের একসাথে সমবেত হওয়া, এটাকে বলা হয় যৌথ নিরাপত্তা নীতি। ওকে, মানে যৌথ নিরাপত্তা নীতি হচ্ছে জয়েন্ট সিকিউরিটি প্রিন্সিপাল বা জয়েন্ট সিকিউরিটি রুল। ঠিক আছে, মানে যতগুলো পাওয়ারফুল দেশ আছে সব একসাথে মিলে রক্ষা করছে জিনিসটাকে, তাই জন্য এটাকে যৌথ নিরাপত্তা নীতি বলা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, ওসি পরিষদের একটা কাজ কী হবে এটা? ওসি পরিষদের কাজ, ওসি নিয়ন্ত্রিত যে সমস্ত এলাকাগুলো আছে তাদের অভিযোগ গ্রহণ করা, আর সেই অভিযোগগুলো প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে একই সিদ্ধান্তে আসা বা একটি সিদ্ধান্তে আসা, সেটাকে বলা হয় ওসি পরিষদের কাজ। ঠিক আছে, ইউনেস্কোর সম্পূর্ণ রূপ? ঠিক আছে, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলেছিলেন? নিকিতা ক্রুশ্চেভ। নিকিতা লিখে রাখবি, নিকিতা ক্রুশ্চেভ। ঠিক আছে, নেক্সট, জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? কার হবে? নেহরু, কারেক্ট। আচ্ছা, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? কাশ্মীর সমস্যার সমাধানের জন্য। কাশ্মীরটা কার কাছে থাকবে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? তো সেটার জন্য কিন্তু সিমলা চুক্তিটা সম্পাদিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসলো? কত? 6 এসছে, 6। তাহলে 8 আর 6 কত? 14, তাই তো? বুঝতে পারছিস পড়াশোনার অবস্থা? 8 আর 6 14 আউট অফ 30। তোকে আমি বলেছি যে এখন এক্সাম চলতে থাকবে, এখন আমি পড়িনি এই কথাটা একবারেই কোনোভাবেই ভ্যালিড নয় যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে। কারণ আমি যখন ছুটিতে গেলাম তার আগেই আমি বলে গেছিলাম যে যখন ঘুরে আসবো তারপর থেকে পরীক্ষা যে কোনো দিন হবে, যে কোনো দিন যেভাবে খুশি এক্সাম হবে। তাই পড়িনি এই কথাটা কোনোভাবেই ভ্যালিড নয়। আর আজকে তুই মানে যেটা আমরা এখান থেকে তুললাম, মানে যে নাম্বারগুলো পেলি, এই নাম্বারগুলো কিন্তু নোট হচ্ছে, বাট হচ্ছে এখানে প্রত্যেকটা নাম্বারই নোট হচ্ছে, যেমন ওই আগের দিনের নাম্বারও নোট হচ্ছে, ইংলিশের নাম্বারও নোট হচ্ছে, সমস্ত কিছুরই নাম্বার নোট হচ্ছে, নাম্বার কিন্তু নোটস হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা মাথায় রাখবি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এখন মানে পুরোপুরিভাবে কিন্তু আমি তোকে লং কোশ্চেন জিজ্ঞেসও করিনি, তোকে যা জিজ্ঞেস করছি সমস্ত কিছু শর্ট, তাই না? তো সেটাই একটা ব্যাপার যে শর্টের উপরেও যদি এক্সারসাইজ থেকে করলে, হ্যাঁ তোকে যে আমি যা করিয়েছি, মানে যা যা যেখান থেকে করিয়েছি সেগুলো যদি তুই এখন ভালো করে দেখিস তাহলে তুই মোটামুটিভাবে 8 আর 6 14 হলো আজকে, তাই তো? আজকে ডেট কত আছে? ডেট হচ্ছে 27/12/23। হ্যাঁ, এক্সারসাইজ থেকে করলে সেখান থেকে কি হচ্ছে, কি সে শর্ট কোশ্চেন আছে বলছিস? হুম হুম হ্যাঁ, তাহলে ওখান থেকে তো অবভিয়াসলি তুই যে কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে কটা কোয়েশ্চেন তুই নতুন পেয়েছিস? এমন তো কম কোয়েশ্চেন আছে যেগুলো নতুন আছে।